তোমরা কি এখন আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। তোমরা কি এখন আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, তোমাদের যে নতুন বইটা আজমল স্যারের বই, আজমল স্যারের বইতে কিছু নতুন তথ্য চলে আসছে, এই তিনটা। তো তোমরা তো জানোই যে পড়ার সময় শুধু দেখলেই হয়, মনে রাখলেই হয়, কিন্তু প্রবলেম হচ্ছে তুমি যদি দেখো মনে রাখো, তুমি এই জিনিসটা সহজেই ভুলে যাবা। তো আমার তো কাজ যে এগুলো কেন আসলে আছে, থাকলে কি সুবিধা, না থাকলে কি হতো, এগুলো ব্যাখ্যা করো, রাইট? লজিক এবং বেসিক কনসেপ্ট। সো আজকে আমি তোমাদের দেখাবো যে এগুলো কেন নতুন আসছে, এগুলো কেন দেওয়া হয়েছে, এগুলো না থাকলে কি অসুবিধা হতো বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে। ওকে, সাথে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক প্রাণী কি। তো তোমরা যদি আমার কথা এখন ক্লিয়ার বুঝতে পারো, একটু দ্রুত জানাও। আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট কথা বলবো, দেন এগুলো আমরা সমাধান করে চলে যাব। ক্লিয়ার? ওকে, প্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিরিংস। ট্রাস্ট মি, তুমি যদি ক্লাসটা করো, করার পর তুমি নতুন কিছু তথ্য জানবা, তোমার খুব মজা লাগবে যে এগুলো আসলেই থাকা উচিত ছিল। এগুলো না থাকলে ওই প্রাণীটা কিছু অসুবিধা বোধ করতো। দেখো, সিরিংস বইয়ের মধ্যে লেখা আছে বাংলায়। তোমরা নিশ্চয় জানো যে আমাদের পর্বের নাম হলো করডাটা। করডাটা পর্বকে আমরা 3টা উপপর্বে বিভক্ত করেছি, তার মধ্যে একটা হলো ভার্টিব্রাটা। আমরা ভার্টিব্রাটাই সবাই। ভার্টিব্রাটাকে আবার অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, যাদের চোয়াল আছে এবং যাদের চোয়াল নাই। যাদের চোয়াল আছে, যাদের চোয়াল নাই। আমাদের চোয়াল আছে, তার মানে আমরা ন্যাথোস্টোমাটা, অধিশ্রেণীর প্রাণী। ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল আছে তাদেরকে আবার নানা ধরনের ক্লাসে ভাগ করা হয়েছে। এই প্রথম 3টা হচ্ছে মাছ, আমি এগুলোর কথা বলছি না। যেমন এটার নাম হচ্ছে কন্ড্রিকথিস, এটার নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, এটার নাম হলো সার্কোপটেরিজি। এর পরপরই একটা আসে, এটার নাম হলো অ্যামফিবিয়া। তোমরা তো জানোই অ্যামফিবিয়ার বাংলা নাম হচ্ছে উভচর। আরও সহজ করে বললে ব্যাং। ব্যাঙের পরপরই আছে র্যাপটিলিয়া। র্যাপটিলিয়ার বাংলা হচ্ছে সরীসৃপ। সরীসৃপ মানে যারা বুকে ভর দিয়ে চলে, যেমন সাপ, কুমির, টিকটিকি ইত্যাদি ইত্যাদি। এর পরপরই আছে এভিস। এভিস শব্দের অর্থ হচ্ছে যারা আকাশে উড়ে বেড়ায়, বা খেচর। আমরা সহজেই বলি এটার নাম হলো পাখি, তাই না? এই যে বলো যে তুমি কাক, শালিক, টিয়ে, ময়না, ফিঙে, এগুলা। এর পরপরই আছে আমাদেরটা ম্যামালিয়া। এই যে মামা শব্দের অর্থ হচ্ছে স্তনগ্রন্থি বা দুগ্ধগ্রন্থি। মানুষের বাচ্চারা ছোটবেলায় যখন খুব ক্ষুধা লাগে তখন তাদের মাকে ডাকে, মাম্মা 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 বলে। তো মাম্মা মাম্মা বলে অ্যাকচুয়ালি সে তার মাকে ডাকছে না, সে বলছে আমাকে মাম্মা খেতে হবে, এখন আমার ক্ষুধা লাগছে। এই মাম্মা শব্দের অর্থ হচ্ছে স্তনগ্রন্থি বা দুগ্ধ। তাহলে বলো তো, ছোটবেলায় যে বাচ্চারা ডাকে ক্ষুধা লাগলে কি বলে? মাম্মা। মাম্মা মানে কি? খাবো। কি খাবো? স্তনগ্রন্থি পান করব বা দুগ্ধ পান করব। সো এই যে আমাদের মা, মাদার, মাম্মি, এই কথাগুলো কোত্থেকে আসছে? মা শব্দটাই আসছে অ্যাকচুয়ালি দুগ্ধ থেকে, কারণ আমাদের মায়েরা আমাদের দুগ্ধ বা দুধ পান করান। সো এটা মায়ের নাম নয়, মা শব্দের অর্থই হচ্ছে দুগ্ধ। ক্লিয়ার? দুগ্ধ বা স্তন পান করি আমরা, এই জন্য আমাদের বলা হয় স্তন্যপায়ী। ক্লিয়ার? স্তন্যপায়ীতে মানুষ হতে পারে, স্তন্যপায়ীতে বাঘ হতে পারে, স্তন্যপায়ীতে তিমি মাছ হতে পারে,
বাদুড় হতে পারে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে। কারণ এই বৈশিষ্ট্যগুলোর সাথে এই যে শ্রেণীটা দেখতে পাচ্ছ তোমরা, চোয়ালযুক্ত যে সুপার ক্লাসটা দেখতে পাচ্ছ, এই যে শ্রেণীগুলো আছে এদের বিভিন্ন ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো চলে আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি না? আচ্ছা, এই সময় আমি দুটো প্রশ্নের উত্তর দিই। বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিবা বা সেকেন্ড টাইমার আছো, তারা খুব দ্রুত অন্তত একটা বইয়ে যদি কেনো তাহলে আজমল স্যারের বইটা কিনে ফেলো। কারণ 99% প্রশ্ন হয় আজমল স্যারের বই থেকে। একটা বই কিনলে তুমি 100% কাভার করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আর যারা 2022-এর পরীক্ষার্থী, যেহেতু তোমাদের বই অলরেডি চেঞ্জ হয়ে গেছে, নতুন বই থেকে প্রশ্ন হবে, তারাও দ্রুত বই কিনে ফেলো। 220 বা 250 টাকা একটা বইয়ের দাম, কিন্তু এই বইটা তুমি যদি না পড়ো, একটা দুইটা যদি প্রশ্ন মিস করে যাও, তাহলে এটা তোমারই ক্ষতি। ভবিষ্যতে অনেক 250 টাকা ইনকাম করতে পারবা, কিন্তু ভবিষ্যতে আর বই কেনার প্রয়োজন পড়বে না। বুঝতে পেরেছ? তো আমি এই শব্দগুলো দেখাচ্ছি, দেখো একটু ভালো করে দেখো। এই যে প্রথম 3টা শ্রেণী হচ্ছে মাছ। মাছেরা সাধারণত তেমন একটা মানে ডমিনেন্ট শব্দ উৎপন্ন করতে পারে না, একজন মাছ আর একজন মাছকে ডাকতে পারে না। তাহলে মাছের ক্ষেত্রে গলা দিয়ে যে স্বর বা আওয়াজ বের করবে এমন কোনো ব্যাপার নাই। এরপর আছে ব্যাং। ব্যাং কী করে? তার স্বরতলি ফুলায়, ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে, বাট দ্যাটস নট এনাফ। শুধুমাত্র প্রজননের মৌসুমে তারা এরকম করে শব্দ করে, শুধুমাত্র প্রজননের জন্য। ব্যাঙের পর আসে সরীসৃপ। সাপ বলো, কুমির বলো, এদেরও শব্দটা ডমিনেন্ট না বা ফ্র্যাঙ্ক শব্দ না যে এই শব্দ দিয়ে তারা বিশেষ কোনো কাজ করে। বাট তোমরা যখন পাখিতে চলে আসো, এভিসে, তোমরা খেয়াল করে দেখবা পাখি সুন্দর সুর করে গায়, তাই না? পাখি গান গায়। গান গায় মানে কি? পাখিদের এখানে বাদ্যযন্ত্র বা মিউজিকের জন্য কিছু একটা রাখতে হবে শ্বাসনালীতে, রাইট? দেখো আমাদের শ্বাসনালী কেমন। আমাদের শ্বাসনালী হচ্ছে এরকম ট্রাকিয়া থাকে, এরপর এরকম ব্রঙ্কাস থাকে, তারপর আমাদের এরকম ফুসফুস থাকে, ঠিক কিনা মুহিব? পাখিদের ক্ষেত্রে এরকম ফুসফুস থাকে, পাখিদের ক্ষেত্রে এরকম ট্রাকিয়া থাকে, এবং ট্রাকিয়া এবং ফুসফুসের মাঝে এই যে এখানে একটা বিশেষ যন্ত্র থাকে যেখান থেকে তারা স্বর বা শব্দ উৎপন্ন করে। যেহেতু শব্দ, স্বর বা সুর তৈরি পাখিদের একটা স্পেশালিটি, এই জন্য যখন আমরা এভিস বা পাখি পড়ি তখন আমাদের বলতে হবে যে এই পর্বের প্রাণীদের সুরের জন্য একটা স্পেশাল অঙ্গ আছে যা অন্যদের নাই। এই জন্য এভিসের বৈশিষ্ট্য যেখানে বলছে সেখানে সিরিংসের কথা বলছে, কারণ সিরিংস এমন একটা জিনিস যেটা সুর তুলতে পারে, যেটা বাদ্যযন্ত্র হিসাবে কাজ করে, চমৎকার সুর তুলতে পারে। সিরিংস কি আমি তোমাদের একটা ছবি দেখাই। আচ্ছা, তোমরা যখন মুভি দেখো কিংবা কোনো হচ্ছে টি সিরিজের মিউজিক কিংবা হচ্ছে কোক স্টুডিওর মিউজিক দেখো, তখন দেখবা এই ধরনের একটা বিশাল যন্ত্র আছে, বাদ্যযন্ত্র আছে, এখানে মুখ দিয়ে বা বাতাস দিয়ে বাজায়, চমৎকার একটা মিউজিক উৎপন্ন হয়। এই মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টটা দেখছো এর নামই হলো সিরিংস। এই জিনিসটাই থাকে পাখিদের এই জায়গায়, ফলে পাখি চমৎকার সুর করে শব্দ করে। তাহলে সিরিংস সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে কিনা? তোমাকে কিন্তু এই ছবিটা চিনতে হবে না, তোমাকে কিন্তু জানতে হবে না যে স্বর বা সুর তৈরি করে। বইয়ে বলা আছে যে এভিসের সিরিংস আছে, একটুকু জানলেই হবে। কিন্তু তুমি যদি জিনিসটা দেখো, তুমি যদি জিনিসটা বোঝো, তাহলে তোমার জন্য সুবিধা যে তুমি কখনো ভুলবা না। বেসিক কনসেপ্ট জানার এই এক সুবিধা। তাহলে তুমি বলো তো, সিরিংস যদি চেনো, এই যে এত ধরনের প্রাণী আছে, কাকে তুমি সিরিংস দিবা? কে চমৎকার সুর করে শব্দ করতে পারে? ম্যামালিয়া বা অরিজিৎ সিংকে? আমাদের ভোকাল কর্ড আছে সিরিংসের পরিবর্তে। তো তোমরা যখন পড়বা ভোকাল কর্ডের কথা তো জানবা, তাহলে ম্যামালিয়াতে সিরিংস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বলো তো অন্য যত প্রাণী আছে কাদের ক্ষেত্রে সিরিংস নামক বাদ্যযন্ত্রের মতো সুন্দর জিনিসটা থাকবে? অবশ্যই পাখিতে থাকবে। ক্লিয়ার? তো তোমাদের এখন আমি একটা
প্রশ্ন দিব, প্রশ্নটার আনসার তোমরা করবা, তখন আমি দ্বিতীয় টপিকে চলে যাব। প্রশ্নটা করার আগে আমি উত্তরটা বলে দিই, তারপর তোমাদের বলবো। এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ব্রোঙ্কাস। ট্রাকিয়া এবং ব্রোঙ্কাসের এখানে থাকে সিরিংস, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে শব্দ তৈরি হয় কোথা থেকে? এই যে এখানে থাকে, এখানে থাকে ভোকাল কর্ড। মানুষের ক্ষেত্রে আমরা এখান থেকে স্বর তুলি, স্বর মাঝে মাঝে সুর হয়ে যায়। অরিজিৎ সিং, কুমার শানু, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, এদের গলার ক্ষেত্রে আমাদের সবারই স্বর তৈরি হয়, বাট সুর খুব অল্প মানুষের ক্ষেত্রে তৈরি হয়, যারা খুব একটু ব্লেসড, আশীর্বাদ পুষ্ট যারা। ক্লিয়ার? তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমি দিচ্ছি দ্বিতীয় টপিকে যাওয়ার আগে। বলো, এভিস আর ম্যামালিয়া এদের স্বর তৈরির যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম কি? মানুষের ক্ষেত্রে স্বর তৈরির যন্ত্রের নাম কি? আমি শুধু একটা কথা বলি, এভিসের ক্ষেত্রে, পাখিদের ক্ষেত্রে ওই যন্ত্রটা থাকার একটা সুবিধা হচ্ছে পাখিরা চমৎকার করে সুর করে গাইতে পারে, আলাদা আলাদা স্বর তৈরি করতে পারে। কোনো স্বর তৈরি করে তারা প্রজননের জন্য তাদের পার্টনারকে ডাকে, কোনো স্বর তৈরি করে তারা তাদের কমিউনিটিকে বলে যে এখন বিপদ, উড়ে যাও। কোনো স্বর তৈরি করে বলে যে এখানে খাবার আছে। তাহলে বলো তো, এগুলার থেকে এভিসটা অনেক উন্নত হবে কি না? ইয়েস, আলাদা আলাদা স্বর বা সুর তৈরি করে তারা ডিফারেন্ট সংকেত দেয়। অন্যদের ক্ষেত্রে এই সুবিধাটা কম। বুঝতে পেরেছো কেন সিরিংস থাকে? আবার দেখো, ম্যামালিয়াদের ক্ষেত্রে যেহেতু আমাদের স্বর তৈরি হয়, আমাদের কথা বা বাক্য তৈরি করতে পারি, আমরা শব্দ তৈরি করতে পারি, তাহলে আমাদের আলাদা আলাদা সুর করার দরকার পড়ে না। আমরা আলাদা আলাদা কথা দিয়ে বলতে পারি, বাঘ আসতেছে পালা, প্রচুর মশা এখানে বসা যাবে না, এখানে বসলে ডেঙ্গু হবে। দেখো, আমরা কথা বলতে পারছি, আমাদের কিন্তু সুর করতে হচ্ছে না, তাহলে আমাদের সিরিংসের দরকার নেই। আমি একটু দেখি তোমাদের সঠিক আনসার। সিরিংস আমাদের ক্ষেত্রে ভোকাল কর্ড। সাবাস, তোমরা সঠিক আনসার দিয়েছো। থ্যাংক ইউ, তোমাদের সব আনসার সঠিক হয়েছে। আমি আলাদা করে নাম বলছি না। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে সিরিংস থাকার কারণে সে র্যাপটিলিয়া থেকে একটু উন্নত? এটা তো বুঝতে পারছো। ওকে, ভেরি গুড। এবার আমরা চলে আসি, আমাদের ক্লাস আর বেশিক্ষণ আমরা নিব না। অক্সিপিটাল কন্ডাইল। অক্সিপিটাল কন্ডাইল কি? তোমাদের বইতে দেখবা লেখা আছে সরীসৃপে অক্সিপিটাল কন্ডাইল সবার আগে আসে, মানুষের ক্ষেত্রেও অক্সিপিটাল কন্ডাইল আছে। ওকে, পাখিদের ক্ষেত্রে বলা নাই, এই জন্য আমরা পাখিদের কথা বলছি না। দেখো, এটা তোমার নাক, তাহলে তোমার এই যে এখানে একটা হাড্ডি আছে, তোমার এখানে একটা হাড্ডি আছে, তাই না? মাথার খুলিতে দেখো ছবিটা, এই যে এটা, তো এইটা নাম হচ্ছে অক্সিপিটাল অস্থি। কি অস্থি মুহিব? অক্সিপিটাল অস্থি। কেন অক্সিপিটাল অস্থি বলে জানার দরকার নাই, তবু আমি বলি। এইটা মানে হচ্ছে এগেইনস্ট বা বিপরীত। সিপিট আছে না মুহিব? এখানে সিপিট অ্যাকচুয়ালি আসে ক্যাপুট থেকে। ক্যাপুট মানে হলো মাথা। তাহলে বলো তো, অক মানে কি, অস মানে কি? বিপরীত। সিপিট বা ক্যাপুট শব্দের অর্থ কি? মাথা। আমরা ক্যাপুট শব্দটা বারবার পাই বায়োলজিতে, তাহলে এখন মিনিং জানলে আমাদের জন্য সুবিধা। তাহলে বলো তো, অক সিপিট মানে কি? মাথার বিপরীত। এটা আমার মাথা, এটা আমার সম্মুখে, তাহলে এর বিপরীত কোনটা মুহিব? এইটা। তাহলে এই অস্থির নাম কি হবে?
মাথার সামনের বিপরীতের অস্থি, তাই তো? এই হাত দিয়ে দেখো সবাই যারা ক্লাস করছো, দেখো এটা ডিমের খোলসের মতো, তাই না? ডিমের খোলসের মতো। তোমরা যখন হচ্ছে চলন অঙ্গ চালনা পড়বা, ওখানে কিন্তু বলা আছে যে অক্সিপিটাল অস্থিটি ডিমের খোলসের মতো, এটা জানতে হবে, পরীক্ষায় আসে। আমার কাজ হচ্ছে তোমাদের এই জিনিসগুলো দেখানো, তোমাদের মিনিং বলা, যেন তোমরা ভুল করেও ভুল না করো। বুঝতে পেরেছো? ভুলেও ভুল হবে না তুমি যদি এটা বুঝতে পারো, ফিল করতে পারো। ওকে, ভেরি গুড। এটার কাজ কি আমি এখন তোমাদের দেখাই। তাহলে এটা একটা মানুষের মাথা, এটা পেছন দিকটা, নাক মুখ সামনে আছে, বুঝতে পেরেছো মুহিব? তাহলে এই মানুষের মাথার এই যে হাড্ডিটা হচ্ছে অক্সিপিটাল, যেটার উপর আমরা বালিশে শুই, বুঝতে পেরেছো? তো এই মাথার নিচেই কিন্তু আমাদের মেরুদণ্ড থাকে না মুহিব? আচ্ছা দেখো তো, মাথাটা আর মেরুদণ্ডটা যদি আমরা ফিক্স করে দিই, এই মাথাটা কিন্তু কখনো ঘুরবে না। মাথাটা আর মেরুদণ্ডটা যদি আমরা এইভাবে ফিক্স করে দিই, তুমি কিন্তু মাথাটা ঘুরাইতে পারবে না, তখন তোমার শরীরটা এরকম করে ঘুরাইতে হবে। কেমন করে? এরকম করে, এরকম করে। তাহলে তোমাকে একটা স্পেশাল সুবিধা পেতে হলে, যেহেতু তুমি উন্নত, পরপর আসছো, এর থেকে উন্নত, এর থেকে উন্নত, তাহলে সরীসৃপ একটা উন্নত বৈশিষ্ট্য পাবে। কি বৈশিষ্ট্য পাবে দেখো, এর যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ড, প্রথম যে কশেরুকা আছে আর এই অক্সিপিটাল যে অস্থিটা আছে, এটা এর এখানে এই যে এরকম একটা উঁচু আছে। কি আছে মুহিব? উঁচু আছে, দেখছ? এরকম এরকম উঁচু। তাহলে তোমরা আমাকে বলো তো, এর নিচে যদি কিছু একটা থাকে তাহলে সুবিধা কি হলো? এইটার উপরে এই জিনিসটা ঘুরতে পারবে কিনা? তাহলে বলো তো, সরীসৃপে কি আছে? অক্সিপিটাল কন্ডাইল। এই কালো জিনিসটার নামই কি? কন্ডাইল। তোমরা যদি কন্ডাইল না বোঝো, তোমাদের আমি বলি, যে কোনো কিছুতে ফুলে থাকবে যারা, তারাই কন্ডাইল। এই যে দেখো, এটা আমার হাত, এই যে এখানে দেখো একটা হাড্ডি ফুলে আছে, এই পাশে একটা হাড্ডির পার্ট ফুলে আছে, তাহলে এটা হচ্ছে হিউমেরাস। এটা হচ্ছে হিউমেরাসের কন্ডাইল বা এপিকন্ডাইল। ক্লিয়ার? এটা একটা কন্ডাইল, এটা একটা কন্ডাইল। তাহলে বলো তো, হাড্ডিতে যে জিনিসটা ফুলে থাকবে তার নাম কি হবে? কন্ডাইল। তাহলে কন্ডাইল, এই কন্ডাইলটা মেরুদণ্ডের উপরে থাকবে। তাহলে সুবিধা কি? আমি আমার মাথাটাকে কি করতে পারবো মুহিব? বিভিন্ন দিকে ঘুরাইতে পারবো, এদিকে কিংবা এদিকে। তাহলে বলো তো, সর্বপ্রথম অক্সিপিটাল কন্ডাইল কাদের ক্ষেত্রে আসছে? র্যাপটিলিয়া বা সরীসৃপ, টিকটিকি বলো কিংবা কুমির বলো, কচ্ছপ বলো, তাদের ক্ষেত্রে। সুবিধাটা কি দেখো, এটা আসার কারণে কি সুবিধা হয়েছে? সে যদি চায়, এরকম করে মাথা ঘুরাইতে পারবে, এরকম করে মাথা ঘুরাইতে পারবে। তাহলে পৃথিবীতে তো অনেক ধরনের প্রিডেটর আছে, খাদক প্রাণী, যারা আরেকজনকে ধরে খায়। তাহলে আমি যদি মাথা ঘুরাইতে পারি, চারদিকে দেখতে পারি, তাহলে আমার সুবিধা কি? আমি দৌড়ে পালাইতে পারবো। কিংবা আমি যদি দ্রুত মাথা ঘুরাইতে পারি, তাহলে আমি কোন দিকে কি হচ্ছে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা করতে পারবো। তাহলে আমি অন্যের থেকে কি হলাম? উন্নত হলাম। একটু খেয়াল করো, র্যাপটিলিয়ার ক্ষেত্রে অক্সিপিটাল কন্ডাইল আছে বলে র্যাপটিলিয়া বা সরীসৃপরা মাথা ঘুরাইতে পারে। এর উপরে আছে উভচর বা এমফিবিয়া, ব্যাং। ব্যাঙের ছবিটা দেখো তো কেমন, প্রায় এরকম না? এর মাথা থাকে এখানে। বলো তো, এই ব্যাং কীভাবে মাথা ঘুরাবে? সে এরকম করে লাফ দিবে এই পাশে, লাফ দিবে এই পাশে, লাফ দিবে এই পাশে, মানে হোল শরীরকে তার ঘুরাইতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে? বেশি বেশি শক্তি খরচ করতে হচ্ছে। তাহলে যাদের বেশি বেশি শক্তি খরচ হবে কোনো একটা কাজ করতে, সে কিন্তু অনুন্নত প্রাণী। বুঝতে পেরেছো? এই ব্যাং মাথা ঘুরাইতে পারে না, মাথা ঘুরাইতে গেলে পুরো শরীর ঘুরাইতে হয়, শক্তি বেশি খরচ হয়, সে অনুন্নত প্রাণী। র্যাপটিলিয়াদের ক্ষেত্রে দ্রুত মাথা ঘুরাইতে পারে, পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারে, প্রিডেটর থেকে লুকিয়ে যেতে পারে দ্রুত, বা খাবার কোন দিকে আছে খুঁজে পেতে পারে। তাহলে তার মাথা ঘুরাইতে কম শক্তি লাগছে, র্যাপটিলিয়া হচ্ছে উন্নত প্রাণী। ক্লিয়ার? বলো আমাকে দ্রুত যে তোমরা বুঝতে পারছো কিনা। থ্যাংক ইউ। ট্রাস্ট মি, তুমি যদি একটা টপিক বুঝতে পারো, তুমি ওই জিনিসের প্রতি প্রেমে পড়ে যাবা। বুঝতে পেরেছো?
যদি একবার প্রেমে পড়ো ওই জিনিস তোমার কাছে কঠিন লাগবে না। যে লোক অক্সিপিটাল কন্ডাইল বোঝে সেই লোক এই চ্যাপ্টারে সব বুঝতে পারবে, তার কোনো কষ্ট হবে না। সো তুমি অন্যের থেকে আগায় আছো। আমি আজকে যখন ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে মনে হচ্ছিল যে এই টপিকগুলো নিয়ে তো একটু পড়ানো যেতেই পারে। সো আমি প্ল্যান করেছি যেদিন করে আমি ক্লাস নিব অনলাইনে, ক্লাস শেষ করে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে অন্তত একটা করে লাইভ দিব, কয়েকটা করে টপিক অন্তত তোমাদের বোঝাবো, যেগুলো আমি আমার পেইড কোর্সে পড়াচ্ছি ওখান থেকে কিছু পার্ট যেন আমি তোমাদের পড়াইতে পারি, আমি চেষ্টা করবো আর কি। সো সবসময় আমি ঘোষণা দেবো আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যে ক্লাস হবে কি হবে না। সো মনে রাখো কবে কবে আমি এই ক্লাসগুলো নিতে পারি, সম্ভাবনা আছে, ওই সময় তোমরা অবশ্যই পেজে বা গ্রুপে আসবা। সেটা হলো সোম, বুধ, বৃহস্পতি, এই 3 দিন সাধারণত আমি অনলাইনে ক্লাস নিই। এই 3 দিন রাত 11:30 বা 11টার দিকে আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? মুহিব বুঝতে পেরেছো? আচ্ছা দেখো দেখো দেখো, র্যাপটিলিয়া বা সরীসৃপের ক্ষেত্রে অক্সিপিটাল কন্ডাইল থাকে একটা, এই যে একটা, এই যে আমাদের ক্ষেত্রেও থাকে, আমাদের ক্ষেত্রে একটা না, আমাদের ক্ষেত্রে থাকে কয়টা মুহিব? 2টা। এতে হয় কি মাথার ব্যালেন্স রাখতে সুবিধা, মানে আমার মাথাটা চাইলেও একবার ঘুরতে পারবে না। সরীসৃপদের ক্ষেত্রে একটা আছে বলে তাদের সুবিধা হচ্ছে তারা পুরো মাথাটা ঘুরাইতে পারে। আমাদের ক্ষেত্রে পুরো মাথা ঘুরাইলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডটা তখন হচ্ছে মানে একটু বিপদের সম্মুখীন হতে পারে, ভেঙে যেতে পারে, কিছু একটা হতে পারে। আমাদের যে নার্ভ কর্ড আছে এখানে, সুষুম্না কাণ্ড আছে, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের 2টা থাকে, তো আমি এদিকে একটু ঘুরতে পারি, এদিকে একটু ঘুরতে পারি, বুঝতে পেরেছো? উন্নত হওয়ার পরে দেখো যে আমার সেফটির জন্য একটার জায়গায় 2টাই কন্ডাইল হলো। কন্ডাইল হওয়ার কারণে আমি পুরোপুরি মাথাটা পেছনে নিয়ে যেতে পারছি না, এখান থেকে এখানে। ভেরি গুড। আমি ওর প্রশ্ন করবো, তোমরা প্রশ্নের উত্তর দিবা। দ্রুত সবাই। অক্সিপিটাল কন্ডাইল র্যাপটিলিয়া কয়টি থাকে? ম্যামালিয়াতে বা আমাদের ক্ষেত্রে কয়টি থাকে? দ্রুত। এখন আমি তোমাদের দেখাবো জরায়ুজ প্রসব। এটা আমি গল্প করব, সো এটা মিস করো না। এটা নতুন টার্ম অ্যাড করেছে এবারকার বইয়ে। জরায়ুজ প্রসব ঘটে ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের ক্ষেত্রে। ও থ্যাংক ইউ, খুবই অসাধারণ। সেটা হলো অক্সিপিটাল কন্ডাইল থাকে, র্যাপটিলিয়াতে থাকে একটার কারণে সে মাথাটা পুরোপুরি ঘুরাইতে পারে। ম্যামালিয়া বা আমাদের ক্ষেত্রে থাকে 2টা, এই জন্য আমরা মাথাটা পেছনে নিয়ে যেতে পারি না, বুঝতে পেরেছ? তুমি যখন এদিকে ঘুরতেছে তখন এ টান দিতেছে না, আর পেছনে যাইতে পারবে না। তুমি যখন এদিক দিয়ে যাচ্ছিলা তখন এ করতেছে কি, এর টান দিয়ে আটকাইতেছে, যাচ্ছি দেখো এ টান দিয়ে আটকাইতেছে, বুঝতে পেরেছ? আচ্ছা এবার আসি আমরা হচ্ছে জরায়ুজ প্রসব। জরায়ু বলতে ইউটেরাস বোঝায়। ইউটেরাস হচ্ছে আমাদের মায়ের পেটে থাকে, এইটার ভেতরে আমরা থাকি। এর ছবিটা হলো এরকম। এই ছবিটা আমি এতবার আর্ট করেছি পড়ানোর জন্য। দেখো আমরা যারা মানুষ, আমাদের মায়ের জরায়ুতে আমরা যে এখানে বেড়ে উঠি, এই জায়গাতে। তুমি পাখিদের কথা চিন্তা করো, ব্যাঙের কথা ভাবো, ব্যাঙ ডিম পাড়ে পানিতে। সরীসৃপ দেখো তারা ডিম পাড়ে, পাখি দেখো তারাও ডিম পাড়ে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা ডিম পাড়ি না, আমরা মায়ের পেটের মধ্যে জন্ম নিই। এর ফলে একটা সুবিধা, সেটা হলো কেউ যদি ডিম পাড়ে
সে কেন অনুন্নত? এই যে এরা ডিম পাড়ে, এরা অনুন্নত, আমরা ডিম পাড়ি না, মায়ের পেটের মধ্যে বড় হই, তাহলে আমরা কেন উন্নত? শোনো, কেউ যদি ডিম পাড়ে ওই ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, পাহারা দিতে হবে, তাই না? আর মায়ের পেটে থাকলে একটা সুবিধা কি, তুমি বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তোমার মৃত্যু হার কম। 1 2 নম্বর হচ্ছে যেগুলো ডিম, পাখিটা হয়তো বা বাইরে গেল, গিয়ে মারা গেল, আর হচ্ছে উষ্ণতা দিতে পারবে না ডিমকে, তাহলে ডিমটাকে গরম করা, উষ্ণ রাখা তার জন্য একটু টাফ। কিন্তু মায়ের পেটের মধ্যে যখন আমরা থাকি, আমরা কন্টিনিউয়াসলি মায়ের শরীর থেকে উষ্ণতা পাই, মায়ের শরীর থেকে খাবার পাই, চারপাশের বিপদ আপদ থেকে আমরা ভালো থাকি। মা আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি দেয়, বিভিন্ন ধরনের আয়ন দেয়, বিভিন্ন ধরনের ভালো উপাদান দেয়, খারাপও দেয় বাট ভালো দেয়। আমাদের প্রতিরক্ষার জন্য ইমিউনোগ্লোবিউলিন জি দেয়, যে পৃথিবীতে যদি আসি কেমনে জীবাণুর বিরুদ্ধে লড়াই করব। এই জন্য মা যখন আমাদের পেটে রাখে তখন আমাদের ইমিউনোগ্লোবিউলিন জি দেয়। গর্ভাবস্থায় আসে, জি ফর গর্ভাবস্থা, প্রশ্ন আসে এটা। গর্ভাবস্থায় আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে মায়ের দেহ থেকে আমরা কোন ইমিউনোগ্লোবিউলিন পাই? ইমিউনোগ্লোবিউলিন জি। ক্লিয়ার? সো জরায়ুজ প্রসব বা জরায়ুর মধ্যে যদি আমরা জন্ম নিই তাহলে আমাদের এই সুবিধাগুলো হয়, এজন্য আমরা ওদের থেকে উন্নত। পৃথিবীতে আমরা জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরই দেখো পাখিরা হাঁটতে পারে, ব্যাঙের বাচ্চারা লাফাইতে পারে, কিন্তু আমরা হাঁটতে পারি না, লাফাইতে পারি না, আমাদের গ্রোথটা একটু স্লো। এই সময় আমরা মায়ের দুধ পান করি, এজন্যই তো আমরা ম্যামালিয়া বা স্তন্যপায়ী। যখন মায়ের দুধ পান করি, মায়ের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হয়। 1 বছর, 1.5 বছর, 2 বছর যখন মায়ের খুব কাছাকাছি থাকি, আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসাটা ভাঙতে ভাঙতে এমন হয় যে মা মারা গেছে তবুও আমরা তাকে ভুলে যেতে পারি না। আমরা মারা গেলে মায়েরা আমাদের কখনোই ভুলতে পারে না। এই যে ভালোবাসার কারণে আমরা একসাথে থাকি, কমিউনিটি বিল্ড আপ করি, একজন আরেকজনের হেল্প করি, তখন হয় কি প্রিডেটর বা বহিঃশত্রু আক্রমণ থেকে আমরা বেঁচে থাকি। তাহলে পৃথিবীতে আমাদের টিকে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। কেন? আমরা জরায়ুজ প্রসব। কেন? কারণ আমরা মায়ের দুধ খেয়ে বড় হই। কেন? আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। কেন? আমরা অনেক দিন একসাথে থাকি, কমিউনিটি তৈরি করি, এই জন্য আমাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবা, পৃথিবীতে যত প্রাণী আছে একটাই লক্ষ্য, পৃথিবীতে আসো, সন্তান প্রসব করো, ছড়িয়ে দাও, পৃথিবীর ক্ষমতা নিয়ে নাও, একমাত্র লক্ষ্য প্রত্যেকটা প্রাণী। সো আমাদের ক্ষেত্রে দেখো ডিফারেন্ট, আমরা কেন পারছি, এই স্পেশালিটিগুলো আমরা পেয়েছি। তোমরা কি বুঝতে পারতেছো? দেখো আমরা যদি এখানে বড় হই তাহলে মায়ের ডিম্বাণুটা এখানে থাকবে, শুক্রাণু বাবার কাছ থেকে এখানে আসবে। তাহলে নিষেক বা শুক্রাণু ডিম্বাণুর মিলন কোথায় হলো? ভেতরে না বাইরে? মুহিব, ভেতরে। তাহলে এই ধরনের নিষেককে বলা হয় অন্তনিষেক। হোয়াট ইজ অন্তনিষেক? ডিম্বাণু ভেতরে থাকবে, শুক্রাণু বাইরে থেকে এসে তাকে নিষিক্ত করবে। ক্লিয়ার? বলো তোমরা বুঝতে পারছো কিনা? আমি লাস্ট টপিক পড়াবো, সব থেকে ইম্পর্টেন্ট টপিক। ওকে, লাস্ট টপিক সেটা হলো, তোমাদের কিন্তু এটা জানতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে। অ্যাক্টোথার্মিক প্রাণী ভার্সেস এন্ডোথার্মিক প্রাণী, এরা আসলে কি? আমি এখন ক্লাস শেষ করব, আমাকে 5টা মিনিট সময় দাও, 5 মিনিটের মধ্যে আমি এটা ক্লিয়ার করে দেবো। ওকে, আজকের যতগুলো টপিক পড়ালাম সব থেকে ইম্পর্টেন্ট এটা বেশি। স্টুডেন্ট, অ্যাক্টো মানে হচ্ছে বাইরে, অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে,
থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা বা তাপ। থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে আমাকে বলো তো, হোয়াট ইজ অ্যাক্টোথার্মিক প্রাণী? এরা এমন প্রাণী যারা বাইরের তাপমাত্রার সাথে খাপ খাইতে পারে, বাইরের তাপমাত্রার সাথে নিজের তাপমাত্রা বদল করে। নাম দেখেই বোঝা যায় যে একটা মানে হলো বাইরে, তারপরে বাইরে এখন গরম, আমার তাপমাত্রা এখন গরম করে দেবো। বাইরে এখন ঠান্ডা, আমার তাপমাত্রা একটু কমিয়ে দেবো। তো এরা বাইরেকে খুব প্রাধান্য দেয়। এই যে দেখো, কিছু মানুষ আছে না ইন্ট্রোভার্ট, মনের ভেতর সব কিছু রাখে। কিছু মানুষ আছে খুব স্বার্থপর, নিজের ভেতরে রাখে। দেখো তো কারা স্বার্থপর? এই যে অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে, তাপমাত্রা হচ্ছে থার্মিক। তার মানে এরা এমন প্রাণী যারা ভেতরে ভেতরে রাখে, তারপরে এরা হচ্ছে স্বার্থপর, তাই না? মানে বোঝাচ্ছে ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা কি হলো টাইম নেই। ভেতরের তাপমাত্রা স্থির। কিসের ভেতরে? দেহের ভেতরে। তাহলে বলো তো, এন্ডো মানে কি? ভেতরে। তাহলে ভেতরের তাপমাত্রা বাইরেকে পাত্তা দিবে না, তাহলে সেই স্থির থাকবে। তাদেরকে আমরা বলবো এন্ডোথার্মিক প্রাণী। হোয়াট ইজ অ্যাক্টোথার্মিক প্রাণী? অ্যাক্টো মানে বাইরে, তাহলে এরা বাইরেকে খুব পাত্তা দিবে। বাইরে খুব গরম, নিজের তাপমাত্রা বাড়াবে। বাইরে খুব ঠান্ডা, নিজের তাপমাত্রা কমাবে। তাহলে আমরা একটা ধারণা পেলাম কিনা অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক প্রাণী কারা? বলো, পাইছো কিনা? ওকে, এখন আমি একটু বলি কাদের অ্যাক্টোথার্মিক। দেখেন, স্বার্থপর যারা, তারা সবসময় উন্নতি করে, মানে নিজের টাকা নিজের কাছে আছে, নিজের সব কিছু আছে, নিজেরটা খুব বোঝে, এরা খুব উন্নতি করে। তার মানে আমরা কিন্তু এন্ডোথার্মিক প্রাণী। যে আমাদের আগে পাখিতে এন্ডোথার্মিক অবস্থা সবার আগে চলে আসছে। তার মানে এই দুইটা হচ্ছে এন্ডোথার্মিক। এর উপরে যে দুটো আছে এরা অনুন্নত, এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। তো আমি আপনাদের একটু উভচর নিয়ে একটু গল্প শোনাই। এই যে অ্যামফিবিয়া বা ব্যাং অ্যাক্টোথার্মিক কেন? অ্যাক্টোথার্মিক হলে অসুবিধা কি আমি আপনাদের সেই জানাবো। সুবিধা কি, একই সাথে এন্ডোথার্মিক হলে সুবিধা কি অসুবিধা কি। এইটা হচ্ছে আমার ক্লাস লাস্ট টপিক। ব্যাঙের ক্ষেত্রে একটা গল্প আছে, সেটা হলো বয়েলিং ফ্রগ সিনড্রোম। তোমরা কি এই গল্পটা শুনছো মহিব? বয়েলিং ফ্রগ সিনড্রোম মানে একটা ব্যাঙকে তুমি বয়েল করতেছো বা সিদ্ধ করতেছো পাতিলের মধ্যে রেখে, পানি গরম করতেছো পাতিলের। তো এখানে একটা ব্যাঙ দিছো, তো তুমি জাল দিতেছো, পানির তাপমাত্রা বাড়ছে। ব্যাঙ করতেছে কি, তার যেহেতু অ্যাক্টোথার্মিক মানে বাইরের তাপমাত্রাকে সে যেহেতু খুব পাত্তা দেয়, সে করতেছে কি, পানির তাপমাত্রা বাড়তেছে, তারও তাপমাত্রা বাড়াইতেছে। তো বাড়াইতে বাড়াইতে এমন হবে একটা সময় গিয়ে, তোমরা তো জানোই যে দেহের তাপমাত্রা বাড়াইতে গেলে আমার দেহের খাবারগুলোকে ভাঙতে হয়, খাবার ভাঙলে তাপ আসে, রাইট? তো ব্যাঙ যখন বাইরের তাপমাত্রার দিকে খেয়াল করে, মানে পানির তাপমাত্রা বাড়তেছিল, ব্যাঙ তখন নিজের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছিল। কিভাবে? নিজের সঞ্চিত খাবারগুলোকে ভেঙে ভেঙে। তো পানির তাপমাত্রা তো বাড়তেই থাকবে এক সময়, ব্যাঙ আর নিজের তাপমাত্রা এত বাড়াইতে পারবে না, বা দীর্ঘক্ষণ তাপমাত্রা বাড়িয়ে রাখতে পারবে না। কারণ ব্যাঙের শরীরে তাপ তৈরি করার জন্য যে খাবারগুলো ছিল সবগুলো শেষ। তো ব্যাঙের খাবার শেষ না, ব্যাঙ এখন দুর্বল হবে না। ব্যাঙ তখন কি করবে? লাফ দিয়ে পাতিল থেকে চলে যাবে, তাই তো? কিন্তু ব্যাঙের শরীরে খাবার আছে, সব তো শেষ হয়ে গেছে। ব্যাঙ আর তখন লাফ দিতে পারবে না। অথচ শুরুতেই যদি সে বুঝতো যে পাতিলের পানি গরম হচ্ছে, আমি তো এতক্ষণ টিকে থাকতে পারবো না, লাফ দিয়ে পালাই, তাহলে সে আজকে
পুড়ে মরতো না। যখন যাওয়ার কথা তখন সে বাইরে তাপমাত্রার সাথে নিজের তাপমাত্রা ম্যাচ করতেছিল, আর যখন পালানোর কথা তখন তার লাভ দিয়ে পালাবে এই শক্তিটাও নাই, তাপ তৈরিতে সমস্ত শক্তি খরচ হয়ে গেছে। সো এটার হচ্ছে সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন ঠান্ডার সময় এরা কিন্তু খুব সহজে বেঁচে থাকবে, কারণ ঠান্ডা যত হবে ওরা নিজের টেম্পারেচার তত কমিয়ে রাখবে, শরীরের খাবারগুলো খরচ করতে হচ্ছে না। কিন্তু যখন প্রকৃতি আরও একটু গরম হতে থাকবে তখন কিন্তু এদের খাদ্য সংগ্রহের জন্য ছোটাছুটি করা লাগবে, কারণ প্রকৃতি গরম নিজের শরীর গরম রাখার জন্য, তাই তো? বোঝো নাই মুহিব? এরা অ্যাক্টোথার্মিক, বাইরের তাপমাত্রা খুব প্রাধান্য দেয়। বাইরে এখন ঠান্ডা, সে নিজের টেম্পারেচার কমিয়ে রাখবে। টেম্পারেচার কমানো মানে কি? নিজের খাদ্য সংগ্রহ করতে হচ্ছে না, যতটুকু চর্বি আছে ততটুকু হালকা ভেঙে 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 সে টিকে আছে। কিন্তু যখনই পরিবেশ উত্তপ্ত হয় বা গ্রীষ্মকাল চলে আসে, খাবার সংগ্রহ করতে হয়। দেখো, সে যখন খাবার সংগ্রহ করতে যাবে তখন কিন্তু সে অন্য প্রাণী যারা তাকে খায় সে তাকে ধরে ফেলবে, ব্যাঙের মৃত্যুর সম্ভাবনা বেড়ে গেল। 1 2 নম্বর হচ্ছে শীতকালে যখন বা যে কোনো সময় ধরো সারা রাত্রে তার টেম্পারেচার কম ছিল, দিনের বেলা সূর্য উঠতেছে, টেম্পারেচার বাড়তেছে, তো ব্যাঙ এখন কি করবে? টেম্পারেচার বাড়ার জন্য সাথে সাথে তো খাবার পাবে না, সে করবে কি? রোদে যাবে, নিজের টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। যেই না রোদে যাবে অমনে তাকে অন্য কোনো প্রাণী এসে খেয়ে ফেলতে পারে, তাহলে তার জীবন রিস্কে থাকে। বুঝতে পেরেছো? এই যে দেখো র্যাপটিলিয়া, সকালবেলা দেখবা কুমির, কচ্ছপ, সাপ এগুলো কি করে? রোদ পোহায়, কারণ টেম্পারেচার বাড়াইতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা তাদের জন্য খুব রিস্কি। এই যে আমাদের ক্ষেত্রে দেখো, শরীরের টেম্পারেচার যেহেতু স্থির, তাহলে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শীতকাল গ্রীষ্মকালে কোনো প্রবলেম নেই, কিন্তু একটাই প্রবলেম, সেটা হলো শীতকালে যখন পরিবেশের টেম্পারেচার কমে যায় আমাদের টেম্পারেচারও কমতে থাকবে, ঠিক না? ঠান্ডা জায়গায় যদি তুমি কিছু একটা রাখো সেটাও ঠান্ডা হবে। তো আমাদের যে শরীর থেকে কিন্তু দেখো তাপ বের হয়ে যাচ্ছে। তো আমাদের শরীর বিশাল শরীরের টেম্পারেচারটা স্থির রাখতে হলে, ভেতরের টেম্পারেচার, আমাদের সারা দিন খাদ্য সংগ্রহ করতে হবে, সারা দিন ধরে খেতে হবে, কারণ আমাদের শরীরটা অনেক বড়। তাহলে এটা আমাদের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, যদিও এটা ভালো, বাট এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে শীতের সময়, শীতকালে আমাদের শরীরের তাপমাত্রা কমতে থাকবে, তাপ বের হতে থাকবে। এই জন্য তাপ ধরে রাখার জন্য, স্থির রাখার জন্য আমাদের খাইতে হয়, বেশি বেশি খাবার সংগ্রহ করতে হয়। এটাও একটা রিস্কি। তো যাই হোক না কেন, আমি জাস্ট বলতে চাচ্ছি যে অ্যাক্টোথার্মিক এটা বিপজ্জনক, এন্ডোথার্মিক একটা উন্নত বৈশিষ্ট্য, এটা আমাদের থাকে। অ্যাক্টো মানে হচ্ছে যারা বাইরের তাপমাত্রাকে প্রাধান্য দিয়ে শরীরের তাপমাত্রা কমাবে বাড়াবে, এদের কোনো স্থির তাপমাত্রা নাই। অ্যান্ডো মানে হচ্ছে এরা স্বার্থপর বা ভেতরে সব কিছু, এদের ভেতরের তাপমাত্রাটা স্থির হলে একটা সুবিধা, বাইরের তাপমাত্রা বাড়ুক কমুক এরা কমাবে না বাড়াবে না, এটা উন্নত বৈশিষ্ট্য। তোমরা আমার কথা বুঝতে পেরেছো কি না? শীতকালে দেখবা আমাদের একটু বেশি খেতে হয়, শীতকালে কিন্তু আমাদের একটু বেশি খেতে হয়, কারণ আমাদের শরীর থেকে হিট ড্রেন করে পরিবেশে, ফলে টেম্পারেচার ঠিক রাখার জন্য আমাদের শীতকালে ক্ষুধা বেশি লাগে, তাই না? সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের যদি নিজেদের কোনো প্রশ্ন থাকে তোমরা একটা কাজ করবা, বায়োলজি এটার যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে পুরো প্রশ্নটা একটু বড় করে লিখবা, লেখার পর নিচে চ্যাপ্টারের নাম, পৃষ্ঠা নাম্বার, এডিশনটা একটু উল্লেখ করবা। আমি চেষ্টা করব পরে ক্লাসে এই টপিকগুলো নিয়ে পড়াইতে। 1 2 নম্বর হচ্ছে আর কিছু নাই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।